স্মৃতিকণা দেবীর বাড়িতে গিয়ে আমার আসল পরিচয়টা দিলাম সবাইকে। আমি প্রাইভেট ইনভেস্টিগেটর পরমা মিত্র। স্বর্ণেন্দুবাবু আমাকে পাঠিয়েছেন স্মৃতিকণা দেবীর প্রোটেকশনের জন্য। স্মৃতিকণা দেবীর থেকে ওনার দিদি প্রীতিকণা দেবীর একটা বিবরণ চাইলাম। দিদি অনেক কিছু জানতো, কিন্তু তাছাড়াও নতুন কিছু শেখার জন্য ওর আগ্রহ ছিল খুব। যেমন হঠাৎ করে ইচ্ছে হলো ও বাটিকের কাজ শিখবে। বাটিক? তারপর শুরু হলো ওর ছবি আঁকা, ওয়াটার কালার, অয়েল কালার, চারকোল পেন্টিং। প্রীতিকণা দেবীর ঘরটা দেখে আরো মুগ্ধ হয়ে গেলাম। ঠিক ততটাই অবাক হলাম বাক্স ভরা নুড়ি পাথর দেখে। মা আমাকে খুব ভালোবাসতো। হাজার হোক আমি তো বড় ছেলে। মা যে আমাকে এইভাবে বঞ্চিত করবে আমি ভাবতে পারিনি। এটা কি মা আমার সঙ্গে ঠিক করলো বলুন? আমার অধিকার তো সবার আগে, তাই না? কি ব্যাপারে আপনার অধিকার? আমি 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 জানি যে স্বর্ণকে মা বাড়ি থেকে তাড়িয়ে দিল, ওর প্রতি মার দুর্বলতা ছিল একটু বেশি। আর স্বর্ণও তো ধুরন্ধর ছেলে। আমরা বাইরে বাইরে থাকি, ও কলকাতায়। কোনোদিন মার কাছে এসে হয়তো বুঝিয়ে সুঝিয়ে কাঁদুনি গিয়ে সব আদায় করে নিয়েছে। ওই গীতায় সব লেখা আছে, সোনার সন্ধানও আছে। ওই আমার মেজো ঠাকুরপো ওই গীতাটাই নেই। উনি নিয়ে নিয়েছেন এটা বলা কি ঠিক? বরং পুষ্পেন্দুবাবু আর দিব্যেন্দুবাবু নেননি এটা বলা বোধহয় ঠিক হবে। সেদিন বিলটা পড়ার পর আপনিও তো গীতাটা নিতে পারতেন পুষ্পেন্দুবাবু। কেন নেননি? লোভে, তাই না? আরে লোভের কি আছে? ঠাকুমার গয়না তো বাবার হক আছে নাকি? আপনার মা রহস্য করতে ভালোবাসতেন, এটা জানতেন তো? হ্যাঁ, সে তো ভালোবাসতো। নানা রকমের শখ, খামখেয়ালি বানাও বলতে পারেন। আপনার মায়ের সাথে আপনাদের কিরকম যোগাযোগ ছিল? ওই তো ফোন করে মাঝে মাঝে ওনার খবর নিতাম। আর উনি? মা বিশেষ ফোন টোন করতেন না। তবে মারা যাবার মাসখানেক আগে একটা মেল করেছিল। আমাদের তিনজনকে। মেল? হ্যাঁ, ব্ল্যাঙ্ক, কিছু লেখা ছিল। উনি আপনাদের তিন ভাইকে মেল করেছিলেন? হ্যাঁ, কেন জানতে চাননি? বলেছিল নতুন কম্পিউটার শিখেছে, তাই ভুল করে পাঠিয়েছে। ও আচ্ছা, উনি কি একবারই মেল করেছিলেন? না না, তারপরেও অনেকবার মেল করেছিলেন, কিন্তু ব্যাপারটাকে আমি ঠিক পাত্তা দিইনি আর কি। অবাক হয়েছিলাম। যদিও মায়ের ক্ষেত্রে অবাক হওয়ার ব্যাপারটা সেরকম কিছু নয়। মায়ের মতো অদ্ভুত খামখেয়ালি মানুষ আমি জীবনে দুটো দেখিনি। দেখলেন তো যে শেষ পর্যন্ত উনি ডুবিয়ে দিলেন। তাই না তাই, ছেলেরাও তো কিছু এক্সপেক্ট করেছিল। এক মিনিট, ডুবিয়ে দিলেন কেন বলছেন? ও মা, ডুবিয়ে দিলেন না? মেয়ে ছেলেকে সবকিছু দিয়ে বাকি ছেলেদেরকে বঞ্চিত করলেন না উনি? যতই বাড়ি ছেড়ে যান, মা ওকেই সবচেয়ে ভালোবাসতেন। এই ওকেই সবকিছু দিয়ে গেলেন। স্বর্ণেন্দু বাবুকে উনি সব দিয়ে গেছেন, এই কথাটা কেন মনে হচ্ছে আপনাদের? এটা কিন্তু আমি ঠিক বুঝতে পারছি না। আপনার মা তো বলেই গেছিলেন যার যেটা ইচ্ছে সে সেটা নেবে। আপনার বা আপনার বড়দার গীতাটা নেওয়ার কথা মনে হয়নি কেন? এটা মনে হয়নি খুব স্বাভাবিক। মেজদা চুপ করে থেকে ভালো মানুষ হয়েছে। মা কারসাজি করে ওটা ওকে পাইয়ে দিয়েছে। আমি শিওর গয়নার সন্ধান ওই গীতাতেই আছে। আমি বলে দিলাম, মায়ের সম্পত্তি আর গয়না আমি কিছুতেই ছাড়বো না। বেশি বাড়াবাড়ি করলে আমরাও ছেড়ে দেবো না মিস্টার মাজুমদার। নিশ্চিন্ত থাকবেন। আমার এখন আর কোনো প্রশ্ন নেই। আজ আমি আসি, আবার দরকার পড়লে নিশ্চয়ই আসবো।
মিসেস মিত্র, এক মিনিট। গীতার রহস্যটা কি? গীতার মধ্যে যে গয়নার সন্ধান আছে সেটা তো আপনারা সবাই জেনেই গেছেন। আপনার কাছে একটা রিকোয়েস্ট আছে। দেখুন, যা হওয়ার হয়ে গেছে। আপনি প্লিজ মায়ের গয়নাগুলো উদ্ধার করার চেষ্টা করুন। মায়ের এতগুলো গয়না এভাবে বেমালুম গায়েব হয়ে যেতে পারে না। গীতায় যদি সেই গয়নার রহস্যের সমাধান থাকেও দিব্যেন্দু বাবু, সেই গয়নাতে কিন্তু আপনার বা আপনার বর্দার কোনো অধিকার নেই। আপনারা দুজন এই গয়নার বাক্স বেছে নিয়েছেন, সুতরাং এর মধ্যে যা আছে সেটাই আপনাদের। আসি। বৌমনি, বৌমনি, তোমার তোমার কি শরীর খারাপ? না তো। না, আসলে চোখ বন্ধ করেছিলে, ক্লোরোফর্মের এফেক্টের জন্য শরীরটা একটু উইক লাগে। তোমার কি মাথা যন্ত্রণা করছে? না রে, সেসব কিছু না। আমি আসলে ওই প্রীতিকণা মানুষটাকে একটু বোঝার চেষ্টা করছি। চিনলে কিছুটা? দেখ, ওনাকে তো চিনতে হবে ওনার সম্পর্কে কথা শুনে আর ওনার ওই হাতের কাজগুলো দিয়ে। সত্যি অরূপ, আমার চোখের সামনে না ওনার ওই হাতের কাজগুলো ভাসছে। কি সুন্দর, উজ্জ্বল আর প্রাণবন্ত। জীবনের শেষ দিন অবধি ওনার মধ্যে একটা সজীব মন ছিল, সেটা কিন্তু ওনার কাজ দেখলেই বোঝা যায়। আর দেখ, কাজগুলো কিন্তু কোনোটাই খুব একটা পুরনো নয়। তার মানে ওনার বয়স যত বেড়েছে, শেখার আগ্রহ কিন্তু ততই বেড়েছে। এক্স্যাক্টলি। আর বুড়িয়ে যাওয়া বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ওনার মধ্যে আসেনি। ঠিক বলেছিস। তা না হলে কখনো শেক্সপিয়ার, কখনো জার্মান ভাষা, আবার কখনো কম্পিউটার, একটার পর একটা নতুন জিনিস শিখেই চলেছেন। এই যে বাটিক না কি বলে না, ওই কাজগুলো কিন্তু আমারও চোখে লেগেছে। কি কি ব্রাইট না? আর এই বাটি কিন্তু খুব একটা সহজ কাজ নয়, খুব ঝামেলার কাজ। গলানো মোম দিয়ে কাপড়ের উপর ডিজাইন করতে হয়, তারপর সেটাকে ডাই করতে হয়, তারপর সেটাকে শুকিয়ে আবার গুলিয়ে, পুরে বাবা, সে অনেক ঝামেলার কাজ। তুই ভাব, ভদ্রমহিলার এনার্জিটা একবার চিন্তা কর। আর তার সাথে ওনার একেবারে তীক্ষ্ণ বুদ্ধি। সেটা তো বুঝলাম বৌমনি, কিন্তু কত বুদ্ধিমান একজন মহিলা নিজের তো গয়না নিয়ে হেয়ালি করলো কেন? মানে দেখো, ওনার মতন বুদ্ধিমান যে বাড়িতে কেউ নেই সেটা তো পরিষ্কার। দেখো, যদি দেওয়ার ইচ্ছেই না থাকতো তাহলে উনি পরিষ্কারভাবে লিখে যেতে পারতেন সেটা, বা বোনকে দিয়ে দিতেন, কিংবা কোথাও দান করে দিয়ে যেতে পারতেন। সেটা নিয়ে হেয়ালি করার প্রয়োজনটা কি? দেখ, সেটা হয়তো উনি ইচ্ছে করেই করেননি, কারণ ওনার হয়তো মনে হয়েছিল যে উনি মারা যাবার পরই ওনার ছেলেরা ওনার গয়নার উপরে একেবারে ঝাঁপিয়ে পড়বে। ছেলেদের উপর যে ওনার কোনো আশা ভরসা ছিল না, সেটা তো ওনার আচরণেই পরিষ্কার। মেলের ব্যাপারটা আমার ভালো ইন্টারেস্টিং লাগলো, কিন্তু ব্ল্যাঙ্ক মেল কেন পাঠাবেন উনি? সেই তো। আর দুই ছেলে যখন ফোন করে ওনাকে জিজ্ঞেস করে, উনি বলেন যে দুটো মেলই ভুল করে চলে গেছে। অদ্ভুত না? সত্যিই কি ভুল করে মেলগুলো গেছিল? প্রীতিকণা কি দুবার ভুল করার মতন মানুষ? আহা, আমার মনে হচ্ছে এই মেলটা নিয়ে তোমার একটু ভাবা দরকার। মেলটা কি সত্যিই ব্ল্যাঙ্ক ছিল? আবার দেখ, স্বর্ণেন্দুবাবু কিন্তু আমাকে মেলের কথা কিচ্ছু বললেন না। ওনাকেও তো প্রীতিকণা মেল করেছিলেন, সেটা তো ওদের কথা থেকেই বুঝতে পারলাম। অরূপ, একবার আমাদের স্বর্ণেন্দুবাবুর বাড়ি হয়ে ফিরতে হবে। ওকে, ডান। আমার তো খালি ভয় করছে, বৌমনিকে মা সামনে পেলে কি যে বলবে। বৌমনি যখন বেরিয়েছিল তখন তো মা ঘুমাচ্ছিল, এবারে যে কিভাবে রিয়াক্ট করবে কে জানে। এবারের কেসটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে। এমনিতেই তো মা বৌমনির ওপর খুব চটেছিল, এখন আবার এই ঘটনাটা। বৌমনিকে হাতের কাছে পাচ্ছে না বলে আমাকে তখন কি বকাই না বকলো।
তবু ভালো তোকে বকেছে, আমাদের কারোর সঙ্গে তো কোনো কথাই বলছে না। মিমি, মা কোথায় রে? সেদিন আড়াল থেকে আমাদের কথা শুনে নিয়ে যা কেলেঙ্কারি হয়েছিল, মাকে নিয়ে কোনো কথা বলতেই আমার ভয় লাগে। কোথা থেকে আবার শুনে নেবে কে জানে। কোনো কথা বলার দরকার নেই, এখন চুপ। সে নিয়ে তুমি চাপ নিও না, মা এখন ঠাম্মার ঘরে বসে আছে। আসলে কি জানিস তো মেজদা, সেদিনকে রাতের ঘটনাটা আমরা সামলে উঠলেও ঠাম্মা এখনো পুরোপুরি সামলায়নি, শরীরটা এখনো খারাপ, তাই জন্যই মা আরো ভয় পেয়ে আছে। ওটা নিয়ে ভাবিস না, বর্দার সঙ্গে আমার কথা হয়েছে, ঠাম্মা সন্ধ্যের মধ্যে ফিট হয়ে যাবে। আমার অন্য একটা জিনিস ভাবাচ্ছে জানিস, মায়ের এই দুম করে গম্ভীর হয়ে যাওয়াটা। বৌদির কপালে বড় সড়ো দুঃখ নাচ্ছে ভাই। আরে না রে, চাপ নিস না, বৌমনি ফিরে এমন সব লজিক দেবে না যে মা রাগ কাটতে পারবে না। না রে ছোটদা, এবারে বৌমনিকে গোয়েন্দাগিরি না করতে দেওয়ার পিছনে না মায়ের একটা ভ্যালিড রিজন আছে। দিদিভাই পারতো যদি ঠাম্মা ঠিক থাকতো। ঠাম্মার শরীর খারাপ হয়ে এখন আরো মুশকিল হয়ে গেল। এইটা একদম ঠিক কথা বলেছো নন্দা। দেখ, ঠাম্মা কোনো না কোনো উপায়, কখনো কালা সেজে, কখনো হাটে হাড়ি ভেঙে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতো যাতে মাকে ফাইনালি পিছু হটতে হতোই। তবে আমার মনে হয় না এবার খুব বেশি সমস্যা হবে বলে। না না না, তেমন সমস্যা হবেই না। বৌমনি আসবে, ঝাড় খাবে, আর ব্যাস গোয়েন্দাগিরির ইতি। ব্যাস, আমাদের নতুন নতুন গল্প শোনারও ইতি। বাপরে বাপ, আমাকে যেভাবে ধমক দিল না, মায়ের ওই রূপটা আমি আর কোনোদিন ভুলবো না, কোনোদিন ভুলবো না। আমার মনে হচ্ছে ব্যাপারটা ম্যানেজ করা না খুব ডিফিকাল্ট হবে। কেন এরকম ভাবে ভাবছিস কেন? আমরা সবাই মিলে একটা কিছু করতে পারি না? না পারি না, এবার যা সিচুয়েশন হয়েছে তাতে আমরা সবাই মিলেও কিছু করতে পারবো বলে মনে হয় না। আসলে আসলে মা এমন রেগে আছে না, এখন যদি মাকে কেউ কিছু বলতে যায়, মা আবার বাড়ি ছেড়ে দিয়ে চলে যাবে। তার মানে বৌমনি ফিরলে মহাপ্রলয়ের আশঙ্কাটা থেকেই যাচ্ছে। হ্যাঁ, আমি তো একটা মহাযুদ্ধের রণদামামার আভাস পাচ্ছি, তুই পাচ্ছিস টাবলু? উফ, চুপ করবে। তাকে টেনশনে মরে যাচ্ছি, তারপরে এইসব বলে আরো টেনশন বাড়িয়ে দিচ্ছি। কথা বলে না, চুপ করো তো, একদম চুপ চুপ। দিদিভাই, দিদিভাই তুমি প্লিজ তাড়াতাড়ি চলে এসো, প্লিজ। হ্যাঁ, মেলটা পেয়েছিলাম বটে, আপনাকে বলিনি, মানে ওটা যে ইম্পর্ট্যান্ট সেটা বুঝতে পারিনি, আর সেই জন্য হয়তো ভুলেও গেছি। মেলটা পেয়ে আপনি অবাক হননি? মানে আপনার মা মেলটা করেছিলেন? মেলটা পেয়েও খুব ছেলে মানুষের মতো করছিল। অনেক দিন বাদেও খুব আনন্দ পেয়েছিল জানেন। আমাকে বলছিল মা নিশ্চয়ই আমাদের ক্ষমা করে দিয়েছেন, না হলে এতদিন বাদে কেন মেল পাঠাবেন। হোক না ফাঁকা, তবু তো মায়ের পাঠানো বলুন। তারপর তারপর আর কি, মাকে আমি সঙ্গে সঙ্গে ফোন করেছিলাম জানেন, কিন্তু মা কঠিন গলায় জানিয়ে দিল যে ওটা ভুল করে চলে এসেছে। আমি যেন আর মাকে বিরক্ত না করি। খুব ভেঙে পড়েছিলাম জানেন, তাই তারপর যতবারই মেল এসেছে মাকে আর আমি বিরক্ত করিনি, ধরেই নিয়েছি যে ভুল করে চলে এসেছে। মেলটা আছে না ডিলিট করে দিয়েছেন? না না, ডিলিট করিনি, আর ওটা আমি কোনোদিনও ডিলিট করতে পারবো না। ওইটুকুই তো আমার কাছে মায়ের আশীর্বাদের মতো। আমি একবার মেলটা দেখতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই, আমি এক্ষুনি নিয়ে আসছি। বড়দা, মেজদা প্লেইং ওভার স্মার্ট। এরকম চালাকি করলো দেখলে, নিজেকে না জড়িয়ে গোয়েন্দা লাগিয়েছে। আর ওই মহিলা গোয়েন্দা আমাদের সবাইকে সন্দেহ করছে, পুলিশ নিয়ে হাজির হয়ে গেল। এটা আমি মেনে নেব না। দাঁড়া দাঁড়া দাঁড়া, এতটা মাথা গরম করিস না, সেও তো গয়না পায়নি, সেই জন্যই তো এরকম করছে। কিন্তু এত বড় সাহস, পুলিশ আর গোয়েন্দা দিয়ে আমাদের শাসিয়ে গেল। আমরা চোর খুনি না ডাকাত। দেখো, তুমি সাক্ষী রইলে, আমি পরিষ্কার বলে দিলাম, আমি এখানে এতদিন পড়ে আছি কাজকর্ম ছেড়ে। ওই পরমা মিত্তিরের ভয়ে আমি ল্যাজ গুটিয়ে পালিয়ে যাবার ছেলে নই। আরে সাথে পুলিশ আছে না, তাই তো এত সাহস পাচ্ছে। কি আস্পর্ধা দেখলে, একই কথা শুনেই যাচ্ছে। গয়নার সন্ধান যদি ওই গীতাতে পাওয়া যায়, তার অধিকারও নাকি আমাদের নেই। অধিকার আছে কি নেই সেটা কোর্ট প্রমাণ করবে। উনি বলার কে? আরে একই কথা তো আমাকেও বলেছে।
যা খুশি বলুক, যা খুশি হুমকি দিক, ওই গয়না আর বাড়ির অধিকার আমি নিয়ে ছাড়বই, ব্যাস। শোন শোন শোন, এতটা হাইপার হোস না। যা করতে হবে সাবধানে করতে হবে। বাড়িতে পুলিশ ডিটেকটিভ সব ঢুকে পড়েছে। আমার তো মায়ের উপর রাগ হয়, বুঝলি? আমরাও তো মায়ের ছেলে নাকি? মিসেস মিত্র, এই যে মায়ের শিব। সরা একটু। এটা না? ব্ল্যাঙ্ক। ও মা, সত্যিই তো কিচ্ছু তো লেখা নেই। হ্যাঁ, আমি তো সেটাই বললাম। আর বাকি মেলগুলো? ওই সবগুলো একই রকম, কোনো কিছু লেখা ছাড়া। আচ্ছা, স্বর্ণেন্দুবাবু, আমি এই মেলটা আমার হাজবেন্ডের মেল বক্সে একটুখানি ফরওয়ার্ড করে নিতে পারি? বাড়িতে গিয়ে একটু ভালো করে দেখতাম। হ্যাঁ হ্যাঁ, ফরওয়ার্ড করে নিন না। কি ছিল ওনার মনে, ওনার মাথায়? অসাধারণ এক মহিলা। ইস, উনি বেঁচে থাকতে কেন ওনার সাথে একবার আমার আলাপ হলো না? কত কি জানা যেত ওনার থেকে। যদি লোকটাকে একবার দেখতাম তুই এইভাবে একটা জাম করতাম, এই চুপ করে খেতে বল, এইভাবে একটা ক্যাডেট প্যাস দিতাম। তুই তো ঘুমিয়েছিলি রে বোতাম, কি ক্যাডেট প্যাস দিতিস তুই? হ্যাঁ, আর আমি না রাতে একটা লোককে দেখেছিলাম আমাদের ঘরের মধ্যে ঢুকে এসেছিল। আবার সেই বানানো গল্প। তুই বাদ দে, ও এখন ঘুমাচ্ছে। কি হচ্ছে কি? হ্যাঁ, খাবার ফেলে রেখে বকবক করা হচ্ছে। ওপর বিবি, মেজো বিবি, তোমরা কাল রাতে কি দেখলে বলো না গো? কি হচ্ছেটা কি? ছোটদের সঙ্গে আমি বড়দেরও বলছি, কাল রাত্রে যে ঘটনা ঘটেছে এ বাড়িতে, তা নিয়ে আমি আর কোনো কথা শুনতে চাই না। ঢের হয়েছে, আর কোনো কাজকর্ম নেই। ভেতর ভেতর ফুটছিল, বুঝলি, এবার বাস্ট করলো। তা ভালো, বাচ্চাদের উপর দিয়ে গেল। বৌদির কপালে আজকে কি আছে কে জানে। কে না কে গোয়েন্দাগিরি করছে, তার রাশ আমাদের টানতে হবে। কেন কেন সব সঙ্গের মতো দাঁড়িয়ে রয়েছে? কাল রাত্রে এত বড় ঘটনা ঘটে গেল, তার জন্য যে তাকে বোঝানো, কিছু করা, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, সব শুনছে। আর এই তোরা তোরা খাচ্ছিস না কেন? চুপ করে বসে আছিস কিসের জন্য? খা, খেয়ে নে। মা, এই সত্যমেশদা, মা তুমি ওদেরকে বকাবকি করছো কেন? আর অকারণে ব্যাপারটাকে এত বাড়াচ্ছই বা কেন? ঠিক আছে, হয়েছে, আমি আর কোনো কথা শুনতে চাই না। আমি অনেক সহ্য করেছি, আর আমি সহ্য করব না। আমি আর কোনো কথা এ নিয়ে বল। বেয়ান, এবার আপনার নিজের মেয়েকে বোঝাবার দায়িত্ব আপনি নিন। আমি অনেক বলেছি, ও আমার কথা শোনে না। এ বাড়ির প্রশ্রয় একবারে মাথায় উঠে গেছে, আর তার সঙ্গে এ বাড়ির কজনও নিজের ইচ্ছে মতো চলতে চাইছে। আমি কিছু বলবো না, এবার আপনি বলবেন। বড় বৌমা যদি গোয়েন্দাগিরি করতে চায়, তাহলে বাড়ির বাইরে গিয়ে গোয়েন্দাগিরি করে, কারণ ওর জন্য আমি সংসারে বিপদ ডেকে আনবো না। কাল রাত্রি যা ঘটলো, তারপর তো আমি বুঝতে পারছি কি ঘটবে। সর্বনাশ তো পায়ে হেঁটে বাড়িতে ঢুকছে। ঠাম্মা, ও ঠাম্মা, মা বৌমনিকে খুব বকছে। সব শুনেছি আমি। মা, আপনি শরীর খারাপ নিয়ে বেরিয়ে এলেন কেন? আসতে তো হলো, আমার শরীর এখন ঠিক আছে। এসব তুমি কি বলছো বড় বৌমা? বড় নাতবকে আলাদা থাকতে হবে? নিজের ঘর সংসার পেলে সে কোন দুঃখে আলাদা থাকবে? দুঃখে কেন, মহা আনন্দে থাকবে। বড় বৌমা তো এখন গোয়েন্দাগিরি ছাড়া কিছুই ভাবছে না। তার স্বামী, মেয়ে, কারুর কথা কি চিন্তা করছে? মা দেখো, বড্ড বাড়াবাড়ি করছো তুমি, হয়তো বৌদির উপরে রাগ দেখাচ্ছ। আমরা সবাই জানি বৌদি যে কাজটা করে তাতে রিস্ক আছে, কিন্তু প্রত্যেকবার একই দুর্ঘটনা ঘটবে এরকম তো কোনো মানে নেই। এবারে ঘটে গেছে, কোইন্সিডেন্স। এরকম ঘটনা বারবার ঘটে না, একবারই যথেষ্ট। আজ আমি বলে দিচ্ছি, হয় বড় বৌমা গোয়েন্দাগিরি ছাড়বে, নইলে ও বাপের বাড়ি চলে যাবে।
বড় বৌমা, মাথাটা ঠান্ডা করো বাছা। বিয়ান রয়েছে সামনে। মা, এ নিয়ে আপনি কথা বলবেন না। বাইরের লোক এসে বাড়িতে এসে হামলা করুক, এটা আমি কিছুতেই সহ্য করব না। বড় বৌমা, 2 দিন আমি সময় দিলাম, 2 দিনের মধ্যে জিনিসপত্র বেঁধে বাড়ি ছেড়ে চলে যাবে।